ইতিহাস প্রায়শই বিজয়ীরাই লেখে, আর সে কারণেই গ্রিক, রোমান এবং মিশরীয়দের মতো সভ্যতাগুলো ঐতিহাসিক বর্ণনায় প্রাধান্য পায়। কিন্তু তারাই একমাত্র বিশ্বকে আকার দেয়নি। বিশ্বের দূরবর্তী কোণে জন্ম নেওয়া আরও অনেক সাম্রাজ্য বাণিজ্য, স্থাপত্য, যুদ্ধ এবং সংস্কৃতির মাধ্যমে মানব সভ্যতাকে অসাধারণ অবদান দিয়েছিল। ইতিহাসের পাতায় হারিয়ে গেছে 7টি বিস্মৃত সভ্যতা। এই সভ্যতাগুলোর মধ্যে কিছু হয়তো অপরাজেয় রোমান সৈন্যদল বা গ্রিক হপলাইট সেনাবাহিনীর দ্বারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, আবার কিছু প্রাকৃতিক দুর্যোগ বা রহস্যময় পতনের শিকার হয়েছিল। তাদের গল্পগুলো সময়ের পাতায় হারিয়ে গিয়েছে, চলে গেছে স্মৃতির আড়ালে। এই ভিডিওতে আমরা এমন 7টি বিস্মৃত সভ্যতা অন্বেষণ করব। যদিও তারা হয়তো রোম বা মিশরের মতো মানবতাকে রূপান্তরিত করেনি, তবুও বাণিজ্য, স্থাপত্য এবং যুদ্ধে তাদের অবদান কোনো অংশে কম গুরুত্বপূর্ণ ছিল না। এক নম্বরে আছে খেমার সাম্রাজ্য। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ সভ্যতা ছিল খেমার সাম্রাজ্য। খেমার সাম্রাজ্য একসময় আধুনিক ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস এবং থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত ছিল। 800 থেকে 1400 খ্রিস্টাব্দের মধ্যে সমৃদ্ধ এই খেমার সভ্যতা তাদের শহরগুলো জলের কাছাকাছি গড়ে তুলেছিল, উন্নত সেচ ব্যবস্থা তৈরি করেছিল। তাদের রাজধানী আঙ্কর 1.0 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং প্রায় 10 লাখ মানুষের বাসস্থান ছিল। আঙ্কর এতটাই সুপরিকল্পিত ছিল যে এটিকে হাইড্রোলিক সিটি, জলভিত্তিক শহর বলা হতো, যেখানে স্বয়ংক্রিয় জল সরবরাহ ব্যবস্থা ছিল। রাজা জয়বর্মন সপ্তমের অধীনে খেমাররা তাদের অঞ্চল প্রসারিত করেছিল, সিয়ামিজের মতো প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেছিল এবং চীনের সাথে বাণিজ্য করত, কাঠ, হাতির দাঁত, মশলা, মোম, সোনা, রূপা এবং রেশম রপ্তানি করত। তবে এই সাম্রাজ্যের পতন ঘটেছিল নিম্নলিখিত কারণে। বৌদ্ধ ধর্মের ক্রমবর্ধমান প্রভাবে স্থানীয় ঐতিহ্যগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছিল, তাদের জল অবকাঠামোর ভাঙ্গন এবং তাদের বিশাল আয়তনের কারণে প্রতিদ্বন্দ্বীদের জন্য সহজ লক্ষ্যে পরিণত হওয়া। 2 নম্বরে আছে তিওয়ানাকু। ইনকাদেরও আগে আধুনিক পেরু, চিলি এবং বলিভিয়ার উচ্চভূমিতে তিওয়ানাকু সভ্যতা বিকাশ লাভ করেছিল। তাদের রাজধানী, যাকে তিওয়ানাকুও বলা হতো, ছিল বিশ্বের প্রাচীনতম নগর কেন্দ্রগুলোর মধ্যে একটি। কালাসাসায়া মন্দির এবং আকাপানা পিরামিডের মতো কাঠামো শুধুমাত্র মন্দির ছিল না, এগুলো ছিল জ্যোতির্বিজ্ঞানের পর্যবেক্ষণ কেন্দ্র। শহরটিতে ভূগর্ভস্থ নিষ্কাশন ব্যবস্থা এবং বৃত্তাকার রাস্তা ছিল। সেখানে 10,000 এরও বেশি মানুষ বাস করত এবং রাজধানীর চারপাশে 50,000 এরও বেশি কৃষি প্লট ছিল, যা কাছের হ্রদ টিটিকাকা থেকে জল পেত। তিওয়ানাকু 8ম শতাব্দীতে তার শিখরে পৌঁছেছিল, কিন্তু 9ম শতাব্দীতে রহস্যজনকভাবে ভেঙে পড়ে। পণ্ডিতরা বিশ্বাস করেন অতিরিক্ত চাষাবাদের কারণে ভূমি উর্বরতা হারিয়ে ফেলেছিল। জলবায়ুর আকস্মিক পরিবর্তনে গুরুতর খরা ও দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। কোনো লিখিত নথি এবং স্প্যানিশদের সাথে সামান্য যোগাযোগ না থাকায় তিওয়ানাকু ইতিহাস থেকে হারিয়ে যায়। 3 নম্বরে আছে এট্রুরিয়া। এট্রুস্কানরা ইতালির আয়রন যুগে তাদের যাত্রা শুরু করেছিল, যা এখন তাস্কানি নামে পরিচিত, যা খনিজ, বন এবং উর্বর ভূমিতে সমৃদ্ধ। এট্রুরিয়া খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে তার শিখরে পৌঁছেছিল, যেখানে 12টি নগর রাষ্ট্রের একটি সংঘ গঠিত হয়েছিল, যা প্রাচীন গ্রিসের অনুরূপ ছিল। তারা গ্রিস এবং কার্থেজে লোহা ও তামা রপ্তানি করত এবং রাজাদের পরিবর্তে অভিজাত পরিষদ দ্বারা শাসিত হতো। রোমানরা এট্রুস্কান স্থাপত্য, প্রকৌশল এবং নগর পরিকল্পনা থেকে প্রচুর ধার করেছিল। এমনকি তাদের বর্ণমালাও এট্রুস্কান লিপি থেকে অভিযোজিত হয়েছিল। এট্রুস্কানরা কোর্সিকা, সার্ডিনিয়া এবং স্পেনে উপনিবেশ স্থাপন করেছিল, কিন্তু তাদের পতন হয়েছিল রোমের হাতেই। খ্রিস্টপূর্ব 250 সালের দিকে রোমান প্রজাতন্ত্র এট্রুরিয়াকে শোষণ করে নেয়, এর নিজস্ব পরিচয় মুছে ফেলে। 4 নম্বরে আছে হিট্টাইট সাম্রাজ্য। তার উচ্চতার সময়ে হিট্টাইট সাম্রাজ্য মিশরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করত এবং এতটাই শক্তিশালী ছিল যে ফারাও রামসেস দ্বিতীয়কে কাদেশ যুদ্ধের পর একটি শান্তি চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল। রথ যুদ্ধের জন্য পরিচিত হিট্টাইটরা আধুনিক তুরস্ক, সিরিয়া এবং ইরাকের কিছু অংশ শাসন করত।
তাদের সাম্রাজ্যটি শিথিলভাবে সংযুক্ত ছিল, কেন্দ্রীয় কর্তৃপক্ষ ছাড়া নগর রাষ্ট্রগুলো নিয়ে গঠিত। রাজকীয় উত্তরাধিকার নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব খ্রিস্টপূর্ব 1160 সালের দিকে গৃহযুদ্ধে রূপ নেয় এবং শক্তিশালী নেতৃত্বের অভাবে খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীর মধ্যে তারা ক্রমবর্ধমান অ্যাসিরীয় সাম্রাজ্য দ্বারা বিজিত হয়। 5 নম্বরে আছে অ্যাসিরিয়া। মেসোপটেমিয়ায় অবস্থিত অ্যাসিরীয়রা একটি প্রভাবশালী সামরিক শক্তি ছিল, যারা ব্যাবিলনীয়দের প্রতিদ্বন্দ্বিতা করত। ব্যাবিলন পুরোহিতদের দ্বারা শাসিত হলেও অ্যাসিরিয়া রাজা এবং সেনাপতিদের দ্বারা শাসিত হতো। নিনেভেহ, আরবেলা এবং নিমুরুদের মতো তাদের শহরগুলো দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং তারা পাথর, প্যাপিরাস এবং পার্চমেন্টে তাদের অর্জনগুলো নথিভুক্ত করত, যা তাদের লিখিত রেকর্ড সংরক্ষণকারী প্রথমদের মধ্যে অন্যতম করে তুলেছিল। তারা চিড়িয়াখানা তৈরি করেছিল, উন্নত অস্ত্রশস্ত্র তৈরি করেছিল এবং বিদ্রোহ প্রতিরোধের জন্য বিজিত পপুলেশনসদের জোরপূর্বক স্থানান্তরের অনুশীলন করত। শিক্ষায় তাদের অবদান ছিল অপরিসীম। কিছু ঐতিহাসিক নিসিবিসে স্কুলকে বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করেন। 1800 বছর ধরে মেসোপটেমিয়া শাসন করার পর অ্যাসিরিয়ার পতনের কারণ আজও অনিশ্চিত। বাইজান্টিয়ামের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধ তাদের দুর্বল করে থাকতে পারে এবং অবশেষে সাম্রাজ্যটি প্রাচীন পারস্যের কাছে পরাজিত হয়। 6 নম্বরে আছে মিনোয়ান সভ্যতা। ক্রিটের মিনোয়ানরা ছিল সবচেয়ে রহস্যময় প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব 3000 সালের দিকে এই দ্বীপে বস্তি স্থাপন করে তারা ইউরোপের প্রথম সভ্যতা গড়ে তুলেছিল। দক্ষ ব্যবসায়ী হিসেবে তারা মিশর, আনাতোলিয়া এবং মেসোপটেমিয়ায় পৌঁছেছিল। মূল গ্রিস এবং মাইসিনীয় সমাধিগুলোতে পাওয়া নিদর্শনগুলো শক্তিশালী সাংস্কৃতিক আদান প্রদানের প্রমাণ দেয়। তাদের বিশাল প্রাসাদ, ফ্রেস্কো এবং মৃৎশিল্প উন্নত শৈল্পিক ও স্থাপত্যিক ঐতিহ্যের ইঙ্গিত দেয়। তাদের শহরগুলো সুরক্ষিত ছিল না, যা একটি শান্তিপূর্ণ সমাজের ইঙ্গিত দেয়। তবে খ্রিস্টপূর্ব 1700 সালের একটি বিধ্বংসী ভূমিকম্প তাদের রাজধানী নসস বেশিরভাগ অংশ ধ্বংস করে দেয়। যদিও তারা পুনর্নির্মাণ করেছিল, কিন্তু খ্রিস্টপূর্ব 1450 সালের দিকে আরেকটি বিপর্যয়কর ঘটনা, সম্ভবত থেরা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তাদের চূড়ান্ত পতনের কারণ হয়েছিল। 7 নম্বরে আছে ফোনিশিয়া। রাস্তা আবিষ্কারের আগে মানুষ ভ্রমণ এবং বাণিজ্যের জন্য সমুদ্রের উপর নির্ভর করত। ফোনিশীয়রা আধুনিক লেবানন এবং ইসরায়েলে অবস্থিত খ্রিস্টপূর্ব 4000 সালের দিকে শুরু হওয়া প্রথম মহান সামুদ্রিক সভ্যতা ছিল। সিডান এবং টায়ারের মতো তাদের স্বাধীন নগর রাষ্ট্রগুলো ভূমধ্যসাগরীয় বাণিজ্যে আধিপত্য বিস্তার করত। আলাদা শহর হওয়া সত্ত্বেও তারা পারস্পরিক বাণিজ্যিক স্বার্থে ঐক্যবদ্ধ ছিল। ফোনিশীয় জাহাজ গ্রিস, মিশর, স্পেন, পর্তুগাল এবং এমনকি কার্থেজেও পৌঁছেছিল, যা তারা প্রতিষ্ঠা করেছিল এবং যা পরে রোমের একটি প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তাদের সবচেয়ে বিখ্যাত রপ্তানি বেগুনি রং, যা এতটাই বিরল এবং বিলাসবহুল ছিল যে এটি রাজকীয়তার প্রতীক ছিল। গ্রিকরা তাদের ফৈনিকা বলত, যার অর্থ বেগুনি মানুষ। যদিও তারা একসময় সমুদ্র নিয়ন্ত্রণ করত, পার্সিয়ানরা এবং পরে আলেকজান্ডার দ্য গ্রেট ফোনিশিয়াকে জয় করে। রোমান শাসনের অধীনে এটি হেলেনাইজড হয়ে যায় এবং ইতিহাস থেকে হারিয়ে যায়। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা অভিযান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।